আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অপরাধী সেনা কর্মকর্তাদের আটকে রাখতে অভিনব উদ্যোগ আর্মির। হেফাজত আমিরকে সামনে রেখে তার দায় না নেয়ার ঘোষণা মামুনুল হকের। এবার নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে জেনজি প্রজন্ম। ইসরায়েলের পার্লামেন্টে চরম অপমানিত ট্রাম্প। জেনজি বিক্ষোভে এবার পালালেন আরেক দেশের প্রেসিডেন্ট। এবার বিস্তারিত। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার 12 অক্টোবর প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা সোমবার 13 অক্টোবর জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এর 1 এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজনস অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য তার ব্যক্তিগত, এর দায় হেফাজতে ইসলাম নেবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সোমবার 13 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের নীতিমালায় নেই। আমাদের আমির সব সময় ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন। তিনি যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। সংগঠন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সাংগঠনিকভাবে জানানো হবে। তিনি বলেন, আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হন সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সাংগঠনিকভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সঙ্গে নেই। সংবাদ সম্মেলনে মহাসচিব সাজিদুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গানের শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। আমাদের সুফি জনতা শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা চায় না, তারা একটি ইসলামী আদর্শের রাষ্ট্র চায়। অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের গান বাজনা শেখাতে স্কুলে পাঠায় না। তিনি বলেন, আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছে। পাশাপাশি কোরআন অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে নবীন প্রজন্মের বা জেনজি প্রজন্মের আনসার ও বিডিপি সদস্যরা। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নির্বাচনে শুধুমাত্র ডিজিটাল ডাটাবেস যাচাই করা প্রশিক্ষিত ও যোগ্য সদস্যদেরই দায়িত্ব দেওয়া হবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল বা সন্দেহজনক ব্যক্তি নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তার করতে না পারে। সোমবার বেলা 11:30টায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও বিডিপি সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও বাজেট বিষয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাহিনীর উপমহাপরিচালক প্রশাসন কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমেদ ভুইয়া এসব তথ্য জানান। সভায় উপমহাপরিচালক প্রশাসন কর্নেল ফয়সাল আহমেদ ভুইয়া বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও বিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন ও অধিক পেশাদার। তিনি বলেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সদস্যদের পোশাকের মান, সক্ষমতা ও সুষ্ঠু ডাটাবেজ এর মাধ্যমে নিবন্ধন যাচাইপূর্বক দায়িত্বে নিয়োজিত করা হবে। ফলে কোন ব্যক্তি বা গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সফলকাম হবে। বিগত 3 নির্বাচনে ভোট কারচুপিতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসারের উপর দায় আসে। এক্ষেত্রে আসন্ন নির্বাচনে আনসার বাহিনী কি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা সব সময় থাকবে, তবে আমরা আমাদের এবারের নির্বাচনে যারা নিয়োজিত হবে তাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হয় এই বিষয়ে আমরা শতভাগ চেষ্টা করব। তিনি আশ্বস্ত করেন যে আসন্ন জাতীয় নির্বাচনে শতভাগ প্রশিক্ষিত আনসার ও বিডিপি সদস্যা দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হবেন নবীন প্রজন্ম বা জেনজি থেকে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন, এমন মন্তব্য করে এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে যে ঝড় তুলেছেন তা এখনো বইছে। খোদ উপদেষ্টারা এতে রসদ যোগাচ্ছেন। নানা মন্তব্য করে রীতিমতো আগুনে ঘি ঢালছেন তারা। ইতিমধ্যে অন্তত 5 জন উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশ কড়া ভাষায় সমালোচনা করেছেন কেউ কেউ। তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে।
কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। প্রসঙ্গত 4 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। তার এই বক্তব্যের বারুদের মতো ছড়িয়ে পড়ে। মন্তব্য ও ছবি দিয়ে তৈরি করা ফটোকার্ড নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিতর্কের মুখে এনসিপি নেতারা বলেছে, সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলাম যা বলেছেন তা অজানা কোনো গোপন কিছু নয়, বরং বিষয়গুলো একেবারেই দৃশ্যমান। যতই দিন যাচ্ছে কয়েকজন উপদেষ্টার ভূমিকা পরিষ্কার হচ্ছে, তারা রীতিমতো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে উঠছেন। হয়তো তারা ধরে নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে, অথচ তারা শত শত লাশের উপরে পা দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন, এভাবে কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, বরং অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না। তিনি বলেন, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজারো ছাত্র জনতা রাজপথে অকাতরে প্রাণ দেয়নি। নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সোমবার যুগান্তরকে বলেন, আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যা বলেছে তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তিনি নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন, সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। তবে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চান তাদের নামের তালিকা হয়তো তার কাছে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি তা যথেষ্ট হতাশাজনক। অনেকের কোনো উদ্যোগী ভূমিকা নেই, তাদের দেখে কোনো ভাবেই মনে হচ্ছে না যে একটি রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছেন। এনসিপির নেতারা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া সেই মাফিয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট এখনো বহাল রয়েছে। তারা যে কোনো উপায়ে সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টাকে টার্গেট করে সংবাদে শিরোনাম নিয়ে আসে। তারা সুযোগ পেলে ছাত্র নেতৃত্বকে কোণঠাসা করতে মরিয়া, অথচ প্রকাশ্যে দেশ জুড়ে চাঁদাবাজি দখলবাজি চলছে। এ বিষয়ে তারা শব্দ উচ্চারণ করে না। এনসিপির নেতা মনে করছেন, 24শে জুলাই যোদ্ধারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের হাতে রীতিমতো প্রতারিত হচ্ছেন। রাজপথে রক্ত দিয়ে তারা নতুন সূর্যোদয়ের সূচনা করেছিল, কিন্তু খোদ অন্তর্বর্তী সরকারের পথ ভুলে বিপরীত দিকে হাঁটছে। শুধু একটি দল বা গোষ্ঠীকে ক্ষমতার মসনদে বসিয়ে দিতে সরকার সব কর্মকাণ্ড চলছে, অথচ তরুণ নেতৃত্বের হাত ধরে দেশে বড় পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল। নাহিদ ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ পর্যন্ত অন্তত 5 জন উপদেষ্টা প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। এদের মধ্যে আছেন প্রভাবশালী হিসেবে পরিচিত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদের মধ্যে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান। এদিকে নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের আরেক শীর্ষ নেতা সাজিদ আলম। তিনি বলেছেন, কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন, এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের অবতরণের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেলেও চরম অপমানজনক এক পরিস্থিতির শিকার হয়েছেন নেসেটে অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে। সোমবার 13 অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী এদিন স্থানীয় সময় সকাল 10টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানায় স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে যান ট্রাম্প, কিন্তু তিনি ভাষণ শুরু করতেই হট্টগোল বেঁধে যায় নেসেটে। ট্রাম্পের বক্তৃতা থামিয়ে প্রতিবাদ জানান আইন প্রণেতা আয়মান ওদেহ। ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ উঁচুতে তুলে ধরেন তিনি। সেখানে লেখা ছিল, আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। এ সময় দ্রুত পার্লামেন্ট থেকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয় প্রতিবাদ জানানো ওই আইন প্রণেতাকে। এরপর নিজের বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। গাজা যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এটিকে ঐতিহাসিক ভোর হিসেবে বর্ণনা করেন এবং বলেন, আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, পবিত্র ভূমিতে এখন শান্তি বিরাজ করছে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী মানুষ বলেও আখ্যা দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বক্তৃতার আগেই আয়মান ওদেহ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেন, পার্লামেন্টের ভেতরে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয়। এক সমন্বিত নাটকীয় উপায়ে নেতানিয়াহুকে প্রশংসার বন্যায় ভাসানো যা আগে কখনো দেখা যায়নি। তাতে গাজায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় কিংবা লাখো ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলি নাগরিকের রক্তের দায় থেকে তিনি এবং তার সরকার মুক্ত হতে পারেন না। ইসরায়েলি এই আইন প্রণেতা আরো লিখেন, আমি আজ এখানে আছি শুধু যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণে। ওদেহ তার বক্তব্যে জোর দিয়ে বলেন, শুধুমাত্র দখলদারিত্বের অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও RFI এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের মুখে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটছে মাদাগাস্কারে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্টের রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। এর আগে প্রেসিডেন্টের দপ্তর বলেছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি। সেপ্টেম্বরের 25 তারিখে খাবার, পানি ও বিদ্যুতের সংকট ঘিরে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সার্বজনীন বিদ্রোহে রূপ নেয়। রাজোয়েলিনা রোববার সতর্ক করে বলেন, দেশটিতে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। ক্যাপসেট নামে সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের সমর্থন হারানোর পর তার এই বক্তব্য আসে, যে ইউনিট 2009 সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল। প্রিয় দর্শক, শেষ করছি আজ একুশে নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।